আহনা, কি বলবে এখন? বিয়ে ঠিক হওয়ার পর হানির বাবা মাকে সোশ্যাল মিডিয়ায় বিয়ের কথা জানিয়েছিল। বউকে সাথে নিয়ে তার সুইজারল্যান্ড আসার কথা ছিল, কিন্তু ঘটনা তো ঘটে গেছে ভিন্ন কিছু। এলি পাশে বসে বলল, কি হয়েছে? তোমাকে এত আপসেট দেখাচ্ছে কেন? আহনা বিমর্ষ স্বরে বলে, অনেক কিছু হয়ে গেছে। এনিথিং রং? আহনা শুরু থেকে শেষ অবধি এলিকে সব বলে। এতক্ষণ মনোযোগী শ্রোতা হয়ে এলি সব শুনছিল। কিছুক্ষণ ভাবুক হয়ে বলে, সব বুঝলাম। এখানে তুমি এবং অসা দুজনই পরিস্থিতির শিকার। তোমার দিকটাও বুঝতে পারছি, কিন্তু ওই মেয়েটারও তো কোনো দোষ নেই। অ্যাটলিস্ট ওর সাথে এমন ব্যবহার করা উচিত হয়নি তোমার। এলির কথা শুনে আহনা পেয়ে অনুতাপ বাড়ে। সে মাথা নত করে বসে থাকে। কিছুক্ষণ মৌন থেকে জিজ্ঞেস করে, তাহলে আমার কি করা উচিত? ওকে সরি বলা উচিত। আহনা পড়ে যায় বিপাকে। সে কি করে অর্ষাকে সরি বলবে? অর্ষা তো ফোন ব্যবহার করে না। ওর সাথে কথা বলতে হলে বাবা কিংবা মায়ের ফোন দিয়ে কথা বলতে হবে। আর বাবা মাকে কি করে বলবে সে অর্ষার সাথে কথা বলতে চায়? বিষয়টা আরো বেশি অপ্রীতিকর ও অস্বস্তিকর হয়ে যাবে। অর্ষাকে সরি বলার অন্য কোনো রাস্তা নেই বলে সরি যে আর বলা হবে না, এটা বুঝতে পারে আহনা। তবে এ ব্যাপারে সে এলিকে কিছু বলল না। হানির কথা জিজ্ঞেস করে প্রসঙ্গ বদলায়। রাতে ঘুমাতে গিয়ে ঘরটাকে বড্ড ফাঁকা ফাঁকা মনে হলো অর্ষার। ঘরে সবকিছু আগের মতোই আছে, শুধু ঘরের মালিকই নেই। কেন জানি তার ভিতরে কেমন অপরাধবোধ কাজ করছে। অপরাধ না করেও এমন অনুতাপে দগ্ধ হওয়া ভারী লজ্জার বিষয়। সে ডিম লাইট জ্বালিয়ে বিছানায় শুয়ে পড়ল। পুরো রুম এবং বিছানা এখন শুধু তারই একগচ্ছ আধিপত্য। কেউ নেই কিছু বলার। অবশ্য যার রুম সেও কখনো কিছু বলেনি। বর্ষা বালিশে মাথা এলিয়ে দিতেই আবারও সেই নানান রকম চিন্তা তার মাথায় আসছে। তার মধ্যে সবচেয়ে বেশি যেই প্রশ্নটি তাকে বেশি ভাবিয়ে তোলে সেটি হচ্ছে, কেয়া হঠাৎ করে এমন উদাও হয়ে যাওয়া? কোথায় গেল? কেনই বা গেল? সবকিছু তার কাছে গোলকধাঁধার মতো লাগে। পরিশেষে শুধু একটা কথাই বারবার মনে হয়, কেয়া আপু এমনটা না করলেও পারত। তার খামখেয়ালিপনা সিদ্ধান্তে ওই মানুষটার জীবন শেষ। যেমন হয়েছে অপমানিত, তেমন পেয়েছে কষ্ট। মানুষটার রাগ ক্ষোভই যেন এখন বেশি। হঠাৎ করে সেও যে কোথায় চলে গেল। পরক্ষণে সে মাথায় মৃদু আঘাত করে। বলল, অর্ষা, তুই সত্যি বোকা। শাশুড়ি না কখন বলল আহানব সুইজারল্যান্ড চলে গেছে। যা, সে যেখানেই থাকুক ভালো থাকুক। দুপুরের দাবদাহ গরমে প্রাণ প্রায় উষ্টাগত। সকাল থেকে বিদ্যুৎ নেই, জেনারেটরে চলছে, তবে শান্তি মিলছে না। বাতাসটাও লাগছে ভ্যাপসা গরম। গরমে অস্বস্তি হয়ে বারান্দায় পায়চারি করে অর্ষা। একটু যে ছাদে যাবে তারও কোনো উপায় নেই। রোদে একদম পুড়ে যেতে হবে। সে কি করবে না করবে কিচ্ছু ভেবে পাচ্ছে না। সময়ও কাটতে চাচ্ছে না এভাবে। জহির চৌধুরী অফিসে গেছেন, আহিল গেছে বাইরে। ছেলে মানুষ আর কতক্ষণই বা বাসায় থাকে। আমেনা বেগম ঘুমিয়ে আছে। সকালে ঘুমের ওষুধ খেয়েছে বিধায় ঘুমটাও হচ্ছে করা। এই মুহূর্তে অশ্বারও ইচ্ছে করছে টুপ করে একটা ওষুধ পেটে চালান দিয়ে ঘুমের রাজ্যে প্রবেশ করতে। এতে অন্তত জাগতিক গরম থেকে রেহাই মিলবে কিছু সময়ের জন্য। তবে এটা সম্ভব নয়। ঘুমের ওষুধগুলো বেশি পাওয়ারের। খেয়ে টাল হয়ে শুয়ে থাকলে আবার সকলে ভেবে না বসে শোকে দুঃখে অশ্বাস সুইসাইড করতে যাচ্ছে। পায়চারি করতে করতে আরো হাঁপিয়ে পড়ছে সে। বাসায় এখন রেনু আপাই শেষ সম্বল। তার সাথে গল্পগুজব করে সময় কতটুকুই পার করা যায় দেখা যাক। সে রেনু রুমে গিয়ে পা বাড়ায়। দরজার ভিতর থেকে চাপানো। অর্ষা দরজার করাঘাত করতে বলল, রেনু আপা ঘুমিয়েছেন? রেনু ঘুমায়নি, সজাগই ছিল। সে ব্যস্ত পায়ে বিছানা থেকে নেমে এলো। চাপিয়ে রাখা দরজা নিজেই খুলে বলল, আরে
আপামনি, আহেন, ভিতরে আহেন। অর্ষা ভিতরে গিয়ে খাটে বসল। রেনুর পাশে বসে গদগদ হওয়া ভঙ্গিতে বলল, আমার যে কি কপাল আপামনি। এ কথা বলছেন কেন? এই যে আপনি আমার ঘরে আইছেন। অর্ষা মলিন হেসে বলে, আপনার রুমটা অনেক সুন্দর রেনু আপা, গোছানো পরিপাটি। আমার বাবার বাড়ি কিন্তু এত সুন্দর না, এত পরিপাটিও নয়। পুরানো আলমারি, রংচং ধরা বাড়ি। রেনু যেন একটু বিমর্ষ হলো, বিষাদিত কণ্ঠে বলল, তবু আপা, আপনার এ বাপের ভিটে আছে, আমার তো নিজের বলতে কিছুই নাই। গল্প করার প্রসঙ্গ পেয়ে অর্ষা ভালো লাগছে। সে বিছানায় পা তুলে বসে বলল, আমায় বলা যাবে আপনার জীবনের কাহিনী? রেনু হাসল, হাসিটা আনন্দের কিংবা সুখে মনে হয়নি অর্ষার। মানুষ তো শুধু হাসি হলেই হাসে না, অতি কষ্ট মানুষ হাসে। আর সে হাসিটা ঠোঁটের স্পষ্ট হলেও হাসলে হাসিটা বের হয় পাঁজর ছিঁড়ে। সে ব্যথা কখনো কাউকে দেখানো যায় না, আবার বোঝানোও যায় না। অর্ষা তাকিয়ে আছে জিজ্ঞাসু দৃষ্টিতে। রেনুর চোখ জোড়া হঠাৎই কেমন ছলছল করে উঠে। সে ঠোঁটে সেই বিষাদমাখা হাসিটুকু ধরে রেখেই বলল, আমি যখন ছোট আছিলাম তখন আমার আব্বা মারা গেছে। নানা নানি জোর করে আম্মারে আবার বিয়া দিয়েছে। আমি সৎ বাপের বাসাতেই থাকতাম। আম্মা বিয়া করছিল বইলা দাদা দাদি আর কোনো সম্পর্ক রাখে নাই আমগো লগে। আর একটু বড় হয়নি পর আমার একটা বুইন হইছিল। সেই বুইন হইতে গিয়া আমার মাও মইরা যায়। সৎ বাপের আরেকখান বিয়া করে। অহন তো ওই বাড়ি কেউ আমারে রাখবো না। নানা গিয়া নিয়ে আসলো। বয়স যখন আমার 17 তখন নানাও মারা গেল। বাইরেতে মামা, নানি আর আমি। মামা বিয়া ঠিক করলো 40 বছরের এক বেড়ার লগে। বেড়ার আগের ঘরে বউয়ের লগে তালাক হইছিল। আমার বিয়ার 1 বছরের মাথায় ওই বউ আবার ফিরে আসতে চায়। এইটুকু বলে রেনু থামে, অন্যার কোণায় চোখ মুছে নেয়। অর্ষার বুকের ভিতরে কেমন উত্থান পতন শুরু হয়। রেনুর মাঝে সে নিজেও কিছু প্রতিচ্ছবি খুঁজে পাচ্ছে। রেনু আবার বলা শুরু করে, এরপর জামাই আমারে তালাক দিল। আশ্চর্য, আপনার স্বামী তার আগের বউকে গ্রহণ করলো? হ্যাঁ, কারণ হেই পোলাপাইন হের পা ধইরা অনেক কান্নাকাটি করছে। আর হেও আগের বউয়ের মেলা ভালোবাসতো। তারপর কি হলো? তারপর আর কি হইব? মামা বাসায় রাখবো না সোজা বইলা দিল। গ্রামের এক পরিচিত বড় বইনের সাহায্যে ঢাকায় আইলাম। ওই আপাই এই বাড়িতে কাম দিয়া দিছিল। ভাগ্যিস এই বাসার কাম পাইছিলাম। এই বাড়ির মানুষগুলা যে কত ভালো আপা, হেইডা আমি কইয়াও শেষ করতে পারুম না। দেখেন একটা রুম আমারে দিয়া দিছে। কোনো কাজের মানুষে কেউ এত আহ্লাদ দিয়া রাখে কন? খালাম্মা আমারে নিজের মেয়ের মতোই দেহে। বাড়ির বেবাক মানুষজন আমারে ভালোবাসে। আগে কথা এখন আর মনে পড়ে না। অনেকদিন পর আপনি জিগাইলেন তাই মনে পড়ল। বোকা সোজা অর্ষা কাঁদছে। সে ফুপিয়ে কাঁদতে কাঁদতে রেনুকে জড়িয়ে ধরে। মাথায় হাত বুলিয়ে বলে, আল্লাহর ওপর ভরসা রাখবেন রেনু আপা। তিনি অবশ্যই সকল বান্দা ভালো চান। ভরসা আছে আপামনি। তিনি চাইছেন বইলেই তো এখন আমি এত ভালা আছি। অর্ষার চোখের পানি মুছে বলল, আপনি আর বিয়ে করবেন না কেন? মন মইরা গেছে আপা। একজনেরই ভালোবাসছিলাম, তারে হারাইয়া মনে মইরা গেছে। মানুষ যে কয় বিয়ার পর ছেলে মেয়ে আর একলা থাকতে পারে না, এইগুলা ভুয়া কথা। আবার সত্য হইতে পারে, কিন্তু মনের চাহিদা না থাকলে কি আর শরীর তার চাহিদা খোঁজে? আমার এমন কোনোদিনও লাগে না। আমি একলাই ভালা আছি এই বাড়িতে সবার লগে। অর্ষা হাসার চেষ্টা করে। রেনু সংজ্ঞায়িত করা ভালোবাসা সংজ্ঞা বোঝার
চেষ্টা করে সে, অনুধাবন করে। আসলে ভালোবাসার ব্যাখ্যা এক একজনের কাছে এক এক রকম, বিভিন্ন বিচিত্র সকল ব্যাখ্যা। তবুও সকলের এক নামে যা বোঝে তা হলো ভালোবাসা। আপা, একটা কথা কই। রেনুর প্রশ্নে সম্মতি ফিরে পায় অর্ষা। প্রত্যুত্তরে বলে, অবশ্যই। আপনি অনেক ভালা, সহজ সরল। অর্ষা হাসে। রেনু বলে, সত্যি কইতাছি। বড় ভাইজানরে তো আমি অনেক বছর ধইরা দেখছি। হে একেবারে চুপচাপ স্বভাবের। ব্যথা পাইলে, কষ্ট পাইলেও কাউকে কইতে পারে না। হে যদি কাউকে কষ্ট দেয় তাহলে ওই মানুষের চেয়ে নিজে বেশি কষ্ট পায়। আপনি কি করে জানলেন? একদিন ভাইজান ক্রিকেট খেইলা বাসায় আইছে। ওই দিনও অনেক গরম পড়ছিল। তার হাঁটুতে কেমনে জানি ব্যথা পাইছিল, রক্ত পড়তেছিল। তাও কাউকে কিছু কয় না। আমি জিগাইলাম, ভাইজান পায়ে কি হইছে? ভাইজান কইল, কিছু না, তুমি যাও এখান থেকে। আমি তাও জেরা করতেছিলাম। পরে রাগ হইয়া আমারে একটা ধমক দিছিল। নিজের রুমে গেছিলাম গা। আমি কিন্তু কিছু মনে করি নাই। পরের দিন সকালে চা দিতে গেছিলাম, তখন ডাইকে, রেনু আপা কিছু মনে করো না, কাল খারাপ ব্যবহার করে ফেলেছি, সরি। আপনি যদি তখন তার মুখটা দেখতেন তাহলে বুঝতেন। অর্ষা দীর্ঘশ্বাস নেয়। মানুষটা ভিতরে ভিতরে গ্লানিবোধ করে, অথচ কষ্টও দেয়। হয়তো অনিচ্ছায় এমন করে ফেলে। এছাড়া কয়জনই বা পারে সবসময় নিজের রাগকে নিয়ন্ত্রণ রাখতে? চাপা স্বভাবের লোকগুলো সবকিছু নিয়ন্ত্রণে রাখতে পারলেও বোধ করি হঠাৎ আসা রাগগুলোকে নিয়ন্ত্রণ করতে পারে না। আহনা বোধ হয় তেমনই একজন মানুষ। রেনু ফের বলল, আসলে আপা সবই ভাগ্য। নইলে বিয়া ঠিক হইল একজনের লগে, আর হইল আপনার লগে। সবই আল্লাহর ইচ্ছা। তয় এতটুকু কইতে পারি, স্বামী হিসাবে জীবনে ভালা একটা মানুষ পাইছে। এই বাড়ি দু ভাইজানই হীরার টুকরা। একটু বানাইয়া কইতেছি না। ছোট ভাইজান রে তো আপনি ভালো কইরেই চিনেন। আস্তে আস্তে বড় ভাইজান তো চিনতে পারবে। অর্ষা বাঁকা হাসে। ওই মানুষটাকে চেনা তো কোনো উপায়ই নেই। এছাড়াও কেন জানি সে কোনো আগ্রহ খুঁজে পায় না তাকে চেনা কিংবা বোঝার জন্য। কাগজে কলমের মাধ্যমে একটা সম্পর্কে আটকা পড়লেই কি আগ্রহ ইচ্ছা জন্ম নেয় নাকি? তারা দুজনই দুমড়ির মানুষ। বর্তমানে আছো দু প্রান্তে, বহুদূর। কারেন্ট এলো বিকেলের দিকে। দুপুরে একবার গোসল করছিল অর্ষা। কারেন্ট আসার পর আবার গোসল করেছে। অল্প কিছু খেয়ে ঘুমিয়ে পড়েছে। সকালে ঘুমটা এখনো বাকি পড়ে আছে। ঘুম ভাঙে তার সন্ধ্যায়। জহির চৌধুরী সেই সময় বাড়ি ফিরেন। অর্ষা ঘুম থেকে উঠে মনে মনে একটা সিদ্ধান্ত নিয়েছে। কিভাবে বাড়ির মানুষদের জানাবে সেটা ভাবছি। যদিও কথাটি সবার আগে তার আহনাবকে জানানো উচিত ছিল, যেহেতু কাগজ কলমে সে তার স্বামী হয়। কিন্তু সে তো এখানে নেই, তার সাথে কোনো যোগাযোগও নেই অর্ষার। সুতরাং যা বলার জহির চৌধুরী এবং আমিনা বেগমকে জানাতে হবে। সে তাদের ঘরে দুয়ারে গিয়ে কড়া নেড়ে বলল, আসবো? ভিতর থেকে জহির চৌধুরী বলল, এসো। অর্ষা ভিতরে গিয়ে মাথা নত করে দাঁড়ায়। আসার পূর্বে সব কথা তো মনে মনে গুছিয়ে নিয়েছিল। এখন তাহলে সব এমন গুলিয়ে যাচ্ছে কেন? নার্ভাসও লাগছে খুব। কিছু বলবে? জিজ্ঞেস করলেন আমেনা বেগম। জহির চৌধুরী বলে, বসো আগে, বসে বলো কি বলবে। এত নার্ভাস কেন হচ্ছ? বিনা সংকোচে বলো কি বলবে। অভয় পেয়ে মনে একটু সাহস ফিরে পায় অর্ষা। না বসে দাঁড়িয়ে বলল, আসলে কিছু কথা বলতে চাই, যদি কিছু মনে না করেন। আসলে এভাবে বাড়িতে বসে থাকতে ভালো লাগে না। আমি তো একটা জব করতাম শোরুমে। আপনারা যদি অনুমতি দিতেন তাহলে আমি আবারও ওই জবটা করতে চাই। জহির চৌধুরী কিছুক্ষণ মৌন থেকে বললেন, ওই চাকরিটা লাগবে নাকি সময় কাটানোর জন্য করতে চাচ্ছ? সময় কাটানোর জন্য। বাড়ির বউদের
দিয়ে কাজ করানোর বিষয়টা আমার পছন্দ নয়, তবে তোমার বিষয় আলাদা। এখনো অনেক শখ স্বপ্ন তোমার বাকি আছে। আমি বাবা হয়ে সেগুলো পূরণ করব। তবে সময় কাটানোর জন্য যখন চাকরি নিতে চাচ্ছ, তখন আমি বলবো শোরুমে চাকরি করার দরকার নেই। একটা কিন্ডারগার্টেনের টিচারের জব নিতে পারো। আমি সাহায্য করব। সমস্যা আছে? অর্ষা মাথা নাড়িয়ে বলল, সমস্যা নেই। ঠিক আছে, 2 দিন অপেক্ষা করো। আমি কাল পরশু কথা বলে তোমাকে নিয়ে যাব। ধন্যবাদ আঙ্কেল। জহির চৌধুরী হেসে ফেললেন। তার হাসিতে আমেনা বেগম হাসলেন। এখনো আঙ্কেল হই নাকি? হেসে হেসেই প্রশ্ন করলেন জহির চৌধুরী। অর্ষা সলজ্জিত বলল, আসলে অভ্যাস হয়ে গেছে তো। কিন্তু আমার যে আব্বু ডাক শুনতে ইচ্ছে করে। আফরিনটা বাসায় থাকে না তো, ভেবেছিলাম 2 ছেলের বউ আসবে মানে আমার 2 মেয়ে আসবে, ওরা আমার আব্বু বলে ডাকবে। কিন্তু এখন তো দেখছি বড় মেয়ে আঙ্কেল ডাকছে। অর্ষা কি বলবে বুঝতে না পেরে চুপ করে রইল। আমেনা বেগম বলেন, আরে এখনো অনেক সময় আছে, আগে এত উতলা হচ্ছ কেন? ওকে একটু সময় দাও, মেয়ে বলে কথা। সময় তো দেওয়াই যায়, দিলাম। সন্ধ্যার নাস্তা করেছো মা? মা ডাক শুনে অর্ষার ভিতরটা শান্তি অনুভব করল। সে সন্তুষ্ট চিত্রে বলল, না, একসাথে খাবো। আচ্ছা, সবকিছু রেডি করো, আমরা আসছি। জি আচ্ছা বলে অর্ষা চলে যায়। জহির চৌধুরী দীর্ঘ নিঃশ্বাস নিয়ে বলেন, কবে যে দুজনকে একসাথে দেখব। অফিস শেষ করে বাড়ি ফিরেছেন আহনাব। সময় তো তার নিয়ম মাফিক চলে যাচ্ছে, তবে প্রতিটা সময় তার বিরক্তের সাথে কাটে। মনে শান্তি পায় না, অস্থির লাগে। একটু শান্তির জন্য কত কিছুই না করে, তবুও কোথায় যেন কমতি রয়েই যায়। রয়ে যায় শান্তির অভাব। অহনাফের সাথে আজ ওর কলিগ হেলেনও বাড়িতে এসেছে। সে বেশ চটপটে ও চঞ্চল স্বভাবের। বিদেশে হওয়া দরুন এমনিতেই ফর্সা। যেমন তার উচ্চতা, তেমন শরীরের গড়ন। দেখলে মনে হয় চকলেট বয়। তার 28 বছরে জীবনে গার্লফ্রেন্ডের সংখ্যা অসংখ্য। হেলেন ড্রয়িং রুমে সোফায় বসে আশেপাশে চোখ বুলায়। সম্ভবত সে ক্যাথিনকেও খুঁজছে, কেননা এর পূর্বেও সে বাড়িতে এসেছে। তাই নতুন করে খুঁটিয়ে দেখার কিছু আছে বলে মনে হয় না। গলার টাই ঢিলা করে শার্টের হাতা গুটিয়ে আহনাপের ও পাশে বসল। তাকে ভীষণ ক্লান্ত দেখাচ্ছে। মন যেখানে বিষাদ, সেখানে শরীরে ক্লান্তির ভর করাটা অতি স্বাভাবিক। হেলেন আহনাফে কাঁধে হাত রেখে বলল, চলো বাইরে থেকে ঘুরে আসি। আহনাফ চোখ বন্ধ করে সোফায় শুয়ে রয়েছে। ইতিমধ্যে সেই ঘটনাটি হেলেনকে শেয়ার করেছে। সবার মতো হেলেনও চিল মুডে বলছিল, প্যারা নেওয়ার কিছু নেই। আসলে পরিস্থিতি যার সমস্যা শুধু সে উপলব্ধি করতে পারে। কোনো সাড়ার শব্দ না পেয়ে হেলেন আবার ডাকল, হেই আহনাফ। আহনাফ এবার সোজা হয়ে বসল। গা ঝাড়া দিয়ে বলল, না, বাইরে কোথাও যাব না। তুমি বসো, আমি কিছু খাবার নিয়ে আসি। হেলেন আহনাফের হাত টেনে ধরে বলল, এখানে কিছু খাবো না, আজ বাইরে খাবো। এজন্যই তো তোমার সাথে বাসায় এলাম। তোমার কোনো বারণ শুনবো না। যাও, রেডি হয়ে নাও। আহনাফ বেশ কয়েকবার প্রস্তাব নাকচ করার পরও হেলেন জেদে ধরে বসেছে। অবশেষে আহনাফ যাওয়ার জন্য রাজি হয়। ফ্রেশ হয়ে দুজনে একত্রে বেরিয়ে পড়ে। হেলেন একটা বাড়ি নিয়ে যায়। আহনাফ সেখানে গিয়ে বিরক্ত প্রকাশ করে বলে, এখানে কেন? আমার গার্লফ্রেন্ডের বার্থডে আজ, এখানেই সেলিব্রেট করা হবে। আহনাফ ভুরু কুঁচকে বলল, তোমার তো গার্লফ্রেন্ডের অভাব নেই। কোনটা বার্থডে? হেলেন হেসে ফেলে। হাসলে গালে ট্রিম্পল পড়ে, তাই তার হাসির প্রেমে পড়েছে অসংখ্য রমণী। সে ট্রিম্পলওয়ালা হাসি দিয়ে বলল, কয় নাম্বার মনে নেই? তুমি বোধহয় দেখোনি। ঠিক আছে, তুমি যাও, আমি এখানেই আছি। আমার সাথে এসো। না, হইচই ভালো লাগে না।
আমি এখানেই ঠিক আছি। শিওর? 100% শিওর। ওকে, আমি তাড়াতাড়ি ফিরে আসবো। হেলেন অন্যদিকে যাওয়ার পর আহনাপ একটা সফট ড্রিঙ্কস নিল। সফট মিউজিকের সাথে সফট ড্রিঙ্কস, দারুণ কম্বিনেশন। এরপর থেকে সে শুধু একবার নয়, বরং প্রতিদিনই হেলেনের সাথে বারে আসে, ড্রিঙ্কস করে। আগের তুলনায় এখন সে একটু স্বস্তি পায়। স্বল্প সময়ের জন্য হলে অনেক কিছু ভুলে থাকতে পারে। রাতের বিছানায় শরীর এলিয়ে দিলেই শান্তি, ঘুম। লামি ও জুয়ের বাড়ির ছাদে থেকে গ্রাউন্ড ফ্লোর অব্দি ঝাড়বাতি দিয়ে সাজানো হয়েছে। চারদিক আলোসজ্জা। চোখ মেলে তাকানোটাই দুষ্কর। জহির চৌধুরীর কথা মতো অর্ষা কিন্ডারগার্টেনে জব নিয়েছে। বাচ্চাদের সাথে হেসে খেলে তার সময় কেটে যায়। বিয়ের প্রভাব অথবা সেই দিনের ঘটনা, কোনোটাই এখন তার জীবনে প্রভাব ফেলে না। সে এখন দিব্য আছে। না আছে সাংসারিক চাপ, আর না আছে স্বামীর জন্য দুশ্চিন্তা। দুশ্চিন্তা করেই বা কি হবে? মানুষটা তো বহুদূর, তার চেনা এলাকায়। ভালোই আছে নিশ্চয়। দুই বান্ধবী বিয়ে উপলক্ষে 3 দিন ছুটি নিয়েছে। এদিকে যেমন তার আনন্দ লাগছে, অন্যদিকে কষ্ট লাগছে। বিয়ের পর কি ওদের আগের মতো করে আর পাওয়া যাবে? মন খারাপ ও আনন্দ, এই দুয়ের সংমিশ্রণ। মন মিলিয়ে সে আহিলের সাথে বিয়ে বাড়িতে প্রবেশ করে। অর্ষার মন খারাপ আহিলের দৃষ্টি এড়িয়ে যায় না। সে হাঁটতে হাঁটতে জিজ্ঞেস করে, মন খারাপ কেন তোর? এমনি। এমনি? এমনি। বাড়িতে ঢুকে আশিক দিদারকে একসাথে পাওয়া গেল। দুজনের দৃষ্টি মেয়েদের একটা দলের দিকে। সম্ভবত দুজনে কিছু আলোচনা করছে। অর্ষা এগিয়ে গিয়ে দুহাতে দুজনের গালে আস্তে চপেটাঘাত করল। আচমকা এমন প্রহারে দুজনেই ধরফরিয়ে ওঠে। মেয়েদের দলটার দিকে তাকিয়ে দিদার চাপা স্বরে বলে, মারধর করবি ভালো কথা, প্রয়োজনে নিজের লাঠি কিনে দেব, আড়ালে গিয়ে বেধড় পিটাবি। এভাবে মেয়েদের সামনে মারছিস কেন? একটা মান ইজ্জতের বিষয় আছে না? আহিল বলল, মান ইজ্জত থাকলে এভাবে হাঁ করে মেয়েদের দিকে তাকিয়ে আছিস কেন? বন্ধু, তুমি বুঝবে না আমার মনের বেদনা। চাইয়া একটু দেখো না, কি সুন্দর লনরা। আশিকের কবিতা শুনে অর্ষা কপাল থাবড়ায়। আহিলকে বলে, এই চিড়িয়াগুলোর সাথে তুই থাক, আমি জুই এবং লামিয়ার কাছে গেলাম। লামিয়া এবং জুই একই অ্যাপার্টমেন্টে থাকে। বাড়ির সামনে থাকা বিশাল বড় মাঠের সামনে বিয়ের আয়োজন করা হয়েছে। রিসিপশনের অনুষ্ঠান হবে কমিউনিটি সেন্টারে। অর্ষা স্টেজের সামনে গিয়ে দেখে জুই এবং লামিয়া দুপাশে রেখে রেশমি মাঝখানে দাঁড়িয়েছে। ফটোগ্রাফি একের পর এক ছবি ক্লিক করে রাখছে। অর্ষাকে দেখে ওরা তিনজনই উত্তেজনা লাফিয়ে ওঠে। শুধু ভারী লেহেঙ্গা পরে থাকায় জুই আর লামিয়া আসতে পারে না। রেশমি দৌড়ে আসতে গিয়ে একজন ফটোগ্রাফারকে ধাক্কা মেরে ফেলে দেয়। বেচারা ফটোগ্রাফার কিছু বুঝতে ওঠার আগে চিৎপটা। আতঙ্কে চোখ বন্ধ করে ফেলে অর্ষা, লামিয়ার জুই। কিন্তু রেশমি কোনো হেলদোল নেই এতে। সে দৌড়ে এসে অর্ষাকে জড়িয়ে ধরে হরবড় করে বলা শুরু করে, এতক্ষণে তোর আসার সময় হলো? এতগুলো কাপড়ের মাঝে নিজেকে কত এটিম এটিম লাগছিল জানিস? অর্ষা হেসে বলল, আর এটিম লাগবে না, চলে এসেছি। এর মাঝে বাকি মেয়েদের বর এসেছে। বর এসেছে ধ্বনিতে হৈ হুল্লো করতে শোনা যায়। অর্ষা আর রেশমি একে অপরের দিকে তাকিয়ে দৌড়ে গেটের কাছে যায়। ওদের পূর্বে মেয়েরা গেটে ধরে রেখেছিল। গ্যাঞ্জাম পার্টির সকলে গিয়ে মিলিত হলে বাকিদের সাথে শুরু হয় দুই পক্ষের দর কষাকষি। তুমুল তর্ক চলছে দুপক্ষের মাঝে। আশিসকে সাথে বরপক্ষে এক মেয়ের বেশ কথা কাটাকাটি হচ্ছে। এক পর্যায়ে হুট করে আসি থেমে যায়। ভালো করে তাকিয়ে রেশমির কানে কানে বলে, দোস্ত দেখ, মেয়েটা সুন্দর না? রেশমি তখন চাঁদার টাকা তোলা নিয়ে ব্যস্ত। আশিকের কথা শোনার মতো সময় তার নেই। আশিক নিজেই এইবার সবার হট্টগোল থামিয়ে মেয়েটার উদ্দেশ্য বলো, শোনো সুন্দরী, অপরূপা, যদি আমায় দাও তোমার দিল, তোমার পক্ষ থেকে মিটিয়ে দেব আমি সকল বিল। ওর কবিতা শেষ হওয়ার সাথে অর্ষা ও রেশমি দুপাশ থেকে দুজনে আশিককে দুগালে থাপ্পড় বসান। পুরো পরিবেশ এখন থমথমে। বরপক্ষ মেয়েরা মিটমিট করে হাসছে। আশিকের অভিমান হয়,
অর্ষা কিংবা রেশমির ওপর নয়, অভিমান হচ্ছে ওই মেয়েটার জন্য। তাকে দরদ দেখাতে গিয়ে সে নিজেই বান্ধবীর হাতে থাপ্পড় খেল। অথচ মেয়েটি কষ্ট না পেয়ে মুখ টিপে হাসছে। আচ্ছা, কষ্ট না পাক, একটু দুঃখী দুঃখী ভান তো করাই যেত, তাই নয় কি? মেয়েটি দুঃখী না হলেও আশিক মুখটা দুঃখী দুঃখী করে বল, যার জন্য করলাম চুরি সেই বলে চোর। আমি আর কিছু বলবো না। অর্ষা, রেশমি, তোরা সবাই বরপক্ষকে ধর। বাইরে মুষলধারে বৃষ্টি হচ্ছে। স্কুলে বাচ্চারা আজ কিছুতেই পড়তে যাচ্ছে না। অর্ষার স্কুল জীবনের কথা মনে পড়ে যায়। স্কুলে থাকতে বৃষ্টি হলে ওরা কখনো ক্লাস করতে চায়নি। আসলে বৃষ্টি ঝুমঝুম শব্দে ক্লাসে মন বসতো না। বান্ধবীরা মিলে জানালার কাছে বসে থাকতো। টিচারের অগোচরে জানালার কপাট খুলে রেখে বৃষ্টিতে হাত ছোঁয়াতো। কত মধুর ছিল সেই সময়গুলো। এছাড়া তখন ক্লাসেও উৎসব উৎসব একটা ভাব চলে আসতো। বৃষ্টির দিনে বৃষ্টির দিনে খিচুড়ি যেমন অত্যাবশ্যক খাবার মনে হয়, তেমনই ক্লাসে তখন গান গাওয়াটা ও ছিল অত্যাবশ্যক। কেউ গান পারুক আর না পারুক, তাও গাইতে হতো। গান না পারলেও তখন সমস্যা ছিল না। বৃষ্টির শব্দের কারণে এত মানুষের কান অব্দি গানই যেতই না। সকলে তো টিনের চালে পড়তে থাকা বৃষ্টির রিমঝিম শব্দ শুনত। অনেকদিন বাদে স্কুলে পুরনো সময়গুলো স্মৃতিচারণ করে আবেগপ্রবণ হয়ে ওঠে অর্ষা। আজ তার ক্লাসের বাচ্চারাও গান গাইছে, হই হুল্লো করছে। ওদের মাঝে যেন নিজের সেই ছোট্টবেলার প্রতিচ্ছবি দেখতে পাচ্ছে সে। সেই সাথে দুহাত ধরে কুড়িয়ে নিচ্ছে অতীতের সুর, আনন্দগুলো। স্কুলের দপ্তরি এসে ক্লাসের দরজার সামনে দাঁড়ায়। অর্ষা উদ্দেশ্য বলে, ম্যাডাম, আপনার ভাই আসছে দেখা করতে। ভুরু কুঞ্চিত হয় অর্ষার। এই অসময় বৃষ্টির মধ্যে রুহুলের স্কুলে আসার কারণ কি? অর্ষা বলে, বসতে দিন, আমি আসছি। দপ্তরি চলে যাওয়ার পর অর্ষা ক্লাসের সকল ছাত্রছাত্রীর উদ্দেশ্য করে বলে, আমি এখনই চলে আসব। তোমরা কেউ বাইরে বের হবে না, আর ক্লাসে একদম চেঁচামেচি করবে না। সকলে সমস্যারে বলে, আচ্ছা ম্যাম। আচ্ছা ম্যাম বললেই যেন সবাই দুষ্টুমি, মারামারি, চেঁচামেচি করবে। এমনকি কয়েকজন বাইরেও বের হবে। এটা অবশ্য খুব ভালো করেই জানে। সময়টা তো সেও পার করে এসেছে এক সময়। টিচার রুমে অপেক্ষা করছিল রুহুল। অর্ষাকে ভিতরে যেতে দেখে বলল, বারান্দায় চল। অর্ষার ভিতরে না গিয়ে বারান্দাতে গেল। রেলিং এর সাথে দাঁড়িয়ে বলল, হঠাৎ কেমন আসিস জিজ্ঞেস কর রুহুল। অর্ষা মাথাটা মৃদু নাড়িয়ে বলল, আলহামদুলিল্লাহ। তুমি? আমিও আলহামদুলিল্লাহ, কিন্তু একটু সমস্যা রয়েছে, এজন্যই তো কাছে আসা। কি হয়েছে? একটু ঝামেলার মধ্যে আছি। 1 মাসে বেশ ঋণ জড়িয়ে পড়েছি। টাকার জন্য মানুষজন চাপ দিচ্ছে খুব। ঋণ? কি করে ঋণ করলে? এই তো তোর বিয়ের খরচ, আবার সংসার, কত কি। আমি যতটুকু জানি বিয়ের খরচ বাবদ সমস্ত টাকা আহিলের বাবা দিয়েছিল। ওই টাকায় কি সব হয়েছে নাকি ধার করতে হয়েছিল না? অর্ষার ভাইয়ের চোখের দিকে তাকায়। কেন জানি মনে হচ্ছে রুহুল মিথ্যে বলছে। তা যাই হোক, বিয়ের খরচের জন্য একটা টাকাও সে নিজের পকেট থেকে দেয়নি, বলা বাহুল্য দিতে হয়নি। সে দীর্ঘশ্বাস গোপন করে বলল, এখন কি করবে তাহলে? কি করব? তুই আমাকে সাহায্য করবি। আমি? হ্যাঁ, এত বড় বাড়িতে বিয়ে হয়েছে, টাকা দিয়ে সাহায্য করতে পারবি না? তুমি বলতে চাইছো আমি তাদের কাছে টাকা চাইবো? প্রয়োজন হলে তো চাইতেই হবে। তুই টাকা চাইলে ওরা তো আর ফিরিয়ে দিবে না। দেখো ভাইয়া, আমি তাদের থেকে কোনো টাকা চাইতে পারবো না। তোমার যদি খুব বেশি প্রয়োজন হয় তাহলে কয়টা দিন অপেক্ষা করো, আমি বেতন পেলেই পুরো টাকা তোমায় দিয়ে দেব। রুহুল ক্ষেপে যায়। ধমকে উঠে সে অর্ষাকে তার গর্জন বৃষ্টির গর্জনের কাছে নসিব বলে অর্ষা ব্যতীত অন্য কারো কর্ণকুহরে অবধি প্রবেশ করতে পারেননি। রুহুল চিবিয়ে চিবিয়ে বলে, কয় টাকা পাস তুই? 7,000 না 8,000? ওই টাকা আমার কিচ্ছু হবে না, আমার 50,000 টাকা লাগবে। হতবিহ্বল হয়ে তাকিয়ে থেকে অর্ষা অস্ফুট সুরে মুখ দিয়ে বেরিয়ে আসে, 50,000? হ্যাঁ, 50,000। আপাতত 20,000 নিয়ে দে। আমি কি বলে তাদের থেকে এত টাকা নেব? যা খুশি
কিছু একটা বলবি। একটু থেমে সে অর্ষার হাত ধরে ইমোশনাল হয়ে বলে, প্লিজ বুনু, আমার দিকটা একটু ভাব। প্রতিদিন মানুষের কথা শুনতে শুনতে আমি ক্লান্ত হয়ে গেছি। না করিস না শোনাবন, ভাইকে সাহায্য কর। অর্ষা একটুখানি মৌন থেকে বলল, আচ্ছা, আমার 2 দিন সময় দাও। 2 দিন পর দিবি তো? হ্যাঁ। রুহুল অর্ষার গালে হাত রেখে বলল, আমার লক্ষ্মী বোন, আসছি এখন। এরপর সে ছাতা মেলে স্কুল থেকে চলে যায়। ঠায় দাঁড়িয়ে থাকে অর্ষা। শ্বশুরের থেকে সে টাকা তো নেবে না। বিয়ের সময় আহনাপের আত্মীয় স্বজন, মেহমান অনেকেই মুখ দেখে আদর করে টাকা দিয়েছিল। সব মিলিয়ে 60 থেকে 70 হাজার টাকা হবে সম্ভবত। সে ঠিক করেছে সেখান থেকে 50 হাজার টাকা রুহুলকে দিয়ে দিবে। ভাই তো ভালো থাকুক। অর্ষা ক্লাসে ফিরে যায়। বৃষ্টি তো ধীরে ধীরে কমতে শুরু করে। ক্লাস শেষ করে বাড়ির পথে রওনা হয় সে। সব সময় মতো আজও রিকশার সংকট দেখা যাচ্ছে। বৃষ্টি হলে রিকশা কি আকাশের চাঁদ হয়ে যায় নাকি আল্লাহ মালুম। সে কাদা পানি মাঝে খুব সাবধানে পা ফেলে হেঁটে যাচ্ছে। রাস্তার অপোজিট থেকে হঠাৎ কারো ডাক শুনতে পেয়ে দাঁড়িয়ে পড়ে। একটি ছেলে হন্তদন্ত হয়ে এগিয়ে আসে। একগাল হেসে অর্ষাকে বলে, আমায় চিনতে পেরেছ? আমি হাফিজ। অর্ষা মৃদু হেসে বলে, হ্যাঁ, কেমন আছো? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। তুমি কেমন আছো বলো? আমিও ভালো। হঠাৎ করে তোমার কি হয়েছে বলো তো? কই কিছু না তো। কিছু না হলে এমন উদাও হয়ে গেল কেন? শোরুমে আসো না? কে আপু? কোনো খোঁজ নেই। তোমার অনেক খুঁজেছি জানো, ফোন নাম্বারটাও নেই যে যোগাযোগ করব। অর্ষা একটা দীর্ঘশ্বাস নিয়ে বলল, আমি তো ফোন ব্যবহার করতাম না। হ্যাঁ, সরি, ভুলে গিয়েছিলাম। এবার বলো, কাজে কেন আসো না? একটুখানি সময় চুপ করে থেকে অর্ষা বলল, আমার বিয়ে হয়ে গেছে। হাফিজ একটু থমকালো। মুখে হাসিটা যেন মুহূর্তে মিলিয়ে গেল তার। তবুও সে মিথ্যে হাসার চেষ্টা করে বলল, মজা করছো? না, মজা করবো কেন? সত্যি বলছি। হঠাৎ করে বিয়ে? কিভাবে কি? আমি তো কিছু বুঝছি না। একটু সময় নিয়ে অর্ষা সংক্ষেপে বিস্তারিত সব বলল। সব শুনে মন খারাপ হয়ে যায় হাফিজের। কিছু বলার মতো ভাষা খুঁজে পাচ্ছে না। অর্ষার হাত ঘড়িতে সময় দেখে বলল, অন্য একদিন কথা হবে হাফিজ। ওই যে ওই স্কুলটা দেখছো, আমি এখন ওখানে জব। একদিন সময় করে এসো। হুম। আজ তাহলে আসি। আল্লাহ হাফিজ। সাবধানে যেও। অর্ষা মৃদু হেসে হাঁটা ধরে। হাফিজ নিষ্ফলক কিছুক্ষণ তাকিয়ে থেকে মাথা নত করে। বুক চেড়ে একটা দীর্ঘশ্বাস বের হয়। আকাশের দিকে তাকিয়ে তাকিয়ে সেও হাঁটা ধরে। মেয়েটা ভীষণ বোকা। একবারও বুঝতে পারল না হাফিজের মন থেকে তার যেন সুপ্ত এক অনুভূতি ছিল। সেই অনুভূতির লাগাম টানতে হবে এবার অতি সত্ত্বে। জহির চৌধুরীর শরীর খুব একটা ভালো নয়। বেশ কয়েকদিন ধরে তিনি বাড়িতে রেস্ট নিচ্ছেন। তার বদলে অফিসে দেখভাল করছেন এখন আহিল। আহিল এখন অদক্ষ, তাই তাকে সম্পূর্ণ সময় গাইড করছে অফিসে বিশ্বস্ত ম্যানেজার। আজকাল আহিলও বিজি অফিস নিয়ে। অর্ষা সরাসরি আগে জহির চৌধুরীর রুমে যায়। তিনি টিভিতে নিউজ দেখেছিলেন। কেমন আছেন এখন? ভিতরে যেতে যেতে বলল অর্ষা। তিনি টিভি অফ করে বললেন, ভালো আছি মা। বসো। এ কি, ভিজে গেছো তো অনেকটা। ফোন করতে আমার ড্রাইভারকে পাঠিয়ে দিতাম। আপনি অস্থির হবেন না তো? আমি একদম ঠিক আছি। এখন ঠিক আছো? পরে নাও থাকতে পারো যদি জ্বর চলে আসো। ফোন গিফট করলাম, পছন্দ হয়নি? কি যে বলেন, পছন্দ কেন হবে না? তাহলে ফোনের ব্যবহার কেন করছো না? ফোন দেওনি কেন? আমি এত কিছু ভাবিনি তখন। এখন আপনি একটু রিল্যাক্স হন তো। আমার আর রিল্যাক্স, সবকিছু কেমন যেন হয়ে গেল। বড় ছেলেটা একটু খোঁজ খবরও নেয় না। আমি ফোন করলেও রিসিভ করে না। এ কথার পিঠে অর্ষার কিছু বলার নেই। বলে সে চুপ হয়ে যায়। জহির চৌধুরী দীর্ঘশ্বাস নিয়ে বলল, তুমি যাও, তাড়াতাড়ি জামা কাপড় পাল্টে নাও, পরে কিন্তু ঠান্ডা লেগে যাবে। যাচ্ছি। যাচ্ছি নয়, এখনই যাও। ফ্রেশ হয়ে খেয়ে দিয়ে আসো, তারপর গল্প করব বাপ বেটি মিলে। অর্ষা মুচকি হেসে বলো, আচ্ছা। সে ফ্রেশ হয়ে ডাইনিং রুমে খেতে আসে। আমিনা বেগমও
জন্য অপেক্ষা করছিল। অর্ষা চেয়ার টেনে বসতে বসতে বলল, আপনি এখনো খাননি? ক্ষুধাই লাগে না? কি করি বলো? এভাবে তো আপনি আর অসুস্থ হয়ে পড়বেন। তিনি আর কিচ্ছু বললেন না। অর্ষা সন্তর্পণে জানতে চাইল, মন খারাপ? না, ঠিক আছে, তুমি খাও। অর্ষা আর কিছু না বলে চুপচাপ খাওয়া শুরু করে। তবুও মনের ভিতর একটা খুঁতখুঁতানি রয়ে যায়। খাওয়া শেষ করে তিনি চলে যাওয়ার পর অর্ষা রেণুকে জিজ্ঞেস করে, সে কিছু জানে না কি? উত্তরে রেণু হতাশ হয়ে বলে, বড় ভাইজানের চিন্তায় এমন অবস্থা হয়েছে। টেবিল গুছিয়ে সে আবার শ্বশুর শাশুড়ির রুমের দিকে যায়। আমেনা বেগম জহির চৌধুরী কে বলছিলেন, এভাবে কি হয় বলো তো? ছেলে বান্ডুলে হয়ে বিদেশে পড়ে আছে, মেয়েটা এখানে ছন্নছাড়া জীবন কাটাচ্ছে। এটা কি সংসার? এভাবে কি ওরা কখনো কেউ কাউকে বুঝতে পারবে? আমরা কি করতে পারি? জানতে চাইলেন জহির চৌধুরী। অর্ষাকে আহনাপের কাছে পাঠিয়ে দিই, ও কি রাজি হবে? তাছাড়াও হিতের যদি বিপরীত হয়? বিপরীত কি হবে? অর্ষা একবার আহনাপের কাছে গেলে আহনাপ তো আর ওকে তাড়িয়ে দিবে না। অন্তত আহনাপ এটা কখনই পারবে না। এই কাজ আমার ছেলে করবে না। জহির চৌধুরী চিন্তিত হয়ে বলেন, এমনটাই সম্ভবত করা উচিত, নয়তো দুজনের জীবনে নষ্ট হয়ে যাবে। আমি তো ভাবছি অর্ষা রাজি হবে কিনা। এই নিয়ে বুঝিয়ে বলে, নিশ্চয়ই রাজি হবে। আচ্ছা, দেখছি, আমি কথা বলবো ওর সাথে। লুকিয়ে কারো কথা শুনতে হয় না। তবে এই কথাগুলো আশা না শুনে থাকতে পারেনি। তার কৌতূহলী মন তাকে এখানে আটকে রেখেছিল। দরজার আড়াল থেকে এই সমস্ত কথা শুনে সে আর ভিতরে যায়নি। নিজের রুমে চলে গেছে। কিছুক্ষণ রুমে পায়চারি করে মেসেঞ্জারে গ্যাঞ্জাম পার্টির গ্রুপে ভিডিও কল করে অর্ষা। একে একে সবাই জয়েন হয়। আশিক প্রথমে তার অবান্তর কবিতা দ্বারা কথোপকথন শুরু করে। বিছানা হাত পা ছড়িয়ে শুয়ে বলে, অর্ষা, তোর চোখ দুটো কেন দুশ্চিন্তায় বর্ষ? রেশমিও বলে, কি হয়েছে রে অর্ষা, মন খারাপ নাকি তোর? দিদার বলে, মুখটা এমন করে রাখছিস কেন? দুলাভাই কি ডিভোর্স দিছে? লামিয়া ধমক বলে, হারামজাদারা, লাথি খাবি। ফালতু কথা বলস কেন? ওই খাড়া আহিল কই? বেটায় দেখি 10 ঘন্টার আগে অ্যাক্টিভ ছিল। অফিসেই থাকে নাকি দিনরাত? বলল আসি। জুই সবাইকে থামিয়ে বলো, তোরা থাম তো, অর্ষাকে দেখতে দে, কি হয়েছে? এতক্ষণে কথা বলার সুযোগ পেল অর্ষা। বলল, চিন্তাহীনতায় ভুগতেছি, বিস্তারিত বল, কি হয়েছে? শ্বশুর শাশুড়ি বলা কথাগুলো সে বন্ধুদের বলে। সব শুনে ওরাও সায় দেয়। ওরা অর্ষাকে বুঝিয়ে বলে, সম্পর্কটা অন্তত একটা সুযোগ যেন দেয় সে। বন্ধুরা এতভাবে বোঝালো, অর্ষার মন দোনামোনা করছিল। দুদিন পরের কথা, অর্ষা স্কুল থাকতেই রুহুল ফোন করে। ভাই সচরাচর তাকে ফোন করে না, সে তো টাকা যা চাইছি দিয়েছে, তাহলে এখন আবার হঠাৎ করে কেন ফোন? সে ফোন রিসিভ করার পর রুহুল অন্য কোনো প্রসঙ্গ না গিয়ে সরাসরি জিজ্ঞেস করলো, তোর স্কুল ছুটি কয়টায়? 3টে। ছুটির পর বাসায় আসিস? তিয়াসের খুব জ্বর, তোর কথা বলতেছে সকাল থেকে। তিয়াস অসুস্থ শুনে বুকটা কেঁপে ওঠে অর্ষার। সে জিজ্ঞেস করে, হঠাৎ করে জ্বর আসলো কিভাবে? আর বলিস না, সারাক্ষণ পানি নিয়ে খেলে। তোর ভাবি কাজ করছিল, তখন বৃষ্টিতে গিয়ে ভিজছে। ডাক্তার দেখিয়েছে? হ্যাঁ। আচ্ছা, আমি ছুটির পর বাসা যাব, ক্লাসে আসি এখন, রাখছি। আচ্ছা, ঠিক আছে। ফোন রাখলেও মনে শান্তি পাচ্ছে না অর্ষা। ছোটবেলা থেকে তিয়াসকে সে রেখে তিয়াসও মায়ের চেয়ে কম ভালোবাসে না অর্ষাকে। পুত্রতুল্য তিয়াস অসুস্থ শুনে মাতৃমন কষ্টে ছেয়ে যায় অর্ষার। কোনো রকম সে ক্লাসটা শেষ করে প্রিন্সিপালের থেকে ছুটি নিয়ে নেয়। এভাবে অস্থিরতার সাথে ক্লাস নেওয়া মুশকিল। বাড়ি যাওয়ার আগে সে কিছু ফলমূল আর তিয়াসের পছন্দের চকলেট নিয়ে নেয়। বাড়ি গিয়ে দেখে তিয়াস খুব কান্না করছে। কুসুম ওকে কোলে নিয়ে হাঁটতে হাঁটতে কান্না থামানোর চেষ্টা করছে। অর্ষাকে দেখে কুসুম তিয়াসের উদ্দেশ্য বলে, ওই দেখো কে এসেছে। তিয়াস এক পলক যেন কান্না থামিয়ে বাড়ির মূল ফটকের দিকে তাকায়। অর্ষাকে পেয়ে তার কান্না পুরোপুরি থেমে যায়। অর্ষাও ততক্ষণে কাছে এসে পড়েছেন। সে হাত বাড়িয়ে তিয়াসকে কোলে নিয়ে বুকে জড়িয়ে ধরে। আহ্লাদি হয়ে বলে, কি হয়েছে আমার বেটাটা? আমার সোনা বাবা কান্না করে কেন? তিয়াস কিছু বলে না, শুধু ঠোঁট ফোলায়। এক্ষুনি আবার
কেঁদে দেবে দেবে ভাব। অর্ষা ওর মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে, ওলে আব্বুটা, কান্না করো না। দেখো ফুপি তোমার জন্য কি এনেছে। সে চকলেটগুলো দেখায় তিয়াসকে। এবার সে হাসে। চকলেট নিয়ে খাওয়া শুরু করে। কুসুমের দিকে বাকি ফলমূলগুলো এগিয়ে দিয়ে বলে, এগুলো ভিতরে নাও ভাবি। কুসুম প্যাকেটগুলো নিয়ে ভিতরে গেল। অর্ষা তিয়াসকে নিয়ে বারান্দাতে রইল। কিছুক্ষণ বাদে কুসুম ফলমূল কেটে আনে। মোরা এগিয়ে দিয়ে বলে, বসে খেয়ে নাও আগে, আমার এখন খিদে নেই ভাবি। ফল খেলে পেট ভরবে না। তোর ভাই যে বলল 3টায় আসবি, তাই আর কিছু রান্না করিনি আমি। ঘরে সকালে রান্না করা ইলিশ মাছের তরকারি শুধু। স্কুল 3টা বাজে ছুটি হয়। তিয়াস অসুস্থ শুনে আমি আগেই ছুটি নিয়ে এসে পড়েছি। আচ্ছা বস এখন, ফল খেতে থাক, আমি তরকারি গরম করি। আমি এখন কিছু খাবো না ভাবি। কুসুম অবশ্য ওর কথা শুনল না। তরকারি গরম করে চুলায় ভাত বসালো। ভাত বসিয়ে অল্প বিস্তার তিয়াসকে নিয়ে গল্প করে। ভাত রান্না শেষ, ডিম ভাজি করে বলল, তিয়াসকে আমার কাছে দে, তুই হাত মুখ ধুয়ে আয়। কুসুমের হঠাৎ এমন পরিবর্তনে অর্ষা অবাক না হয়ে পারল না। অবাক যেমন হয়েছে তেমন খুশিও হয়েছে। সে এত বেশি ইমোশনাল যে চোখে পানি চলে এসেছে। তিয়াসকে নেওয়ার জন্য কুসুম হাত বাড়ালেও তিয়াস গেল না। অর্ষাকেও কোলে নিয়ে মুখ ধুয়ে খেতে বসলো। নিজের সাথে সাথে তিয়াসকেও খাইয়ে দিচ্ছে। কুসুম পাশে বসেছিল। বলো আহনাফের কি খবর, কবে আসবে বলছে কিছু? না, আমার সাথে কথা হয়নি। কি বলিস, যাওয়ার পর একবারও কথা হয়নি? এমন হলে সংসার চলবে কিভাবে? অর্ষা নিশ্চুপ। কুসুম বলল, যাই হোক, তোর ভাইকে এতগুলো টাকা দিলি কোথা থেকে? তোর শ্বশুরে দিচ্ছে? না, ওগুলো বিয়েতে ওই বাড়ির আত্মীয় স্বজন মেহমানরা আমায় দিয়েছে। ও, একটু থেমে কুসুম ফের বলল, তোর গলায় চেনটা তো সুন্দর, কে দিয়েছে? ফুপি? ও, ভালোই তো জিনিস, টাকা পয়সা পেয়েছিস। অর্ষা কৃত্রিম হাসে। সন্ধ্যা অবধি এই বাড়িতে থেকে তিয়াসকে ঘুম পাড়িয়ে অর্ষা বিদায় নেয়। শ্বশুরবাড়িতে ফোন করে দিয়েছিল বলে দেরি হলে আসায় তার কোনো দুশ্চিন্তা করেনি। নাস্তার টেবিলে বসে অনেক ভেবেচিন্তে আমেনা বেগম এবং জহির চৌধুরী সুইজারল্যান্ড যাওয়ার প্রসঙ্গ তোলে। জহির চৌধুরী চায়ের কাপে চুমুক দিয়ে বলে, দেখো মা, আমরা কিন্তু তোমাকে জোর করছি না, শুধু রিকোয়েস্ট করছি। রিকোয়েস্ট যে রাখতেই হবে এমনও কোনো কথা নেই। তোমার ইচ্ছে না হলে যাওয়ার দরকার নেই।